প্রশ্ন মানে রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ বা ব্যাখ্যা করবেন এই সময়টাতে? এবং এমন একটা সময় যখন বারবার আ রাজনীতির চোখ, জনগণের চোখ, আ আগ্রহী মানুষের চোখ সেনানিবাসের দিকে চলে যাচ্ছে। ক্যান্টনমেন্টের দিকে চলে যাচ্ছে। এই পরিস্থিতিটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? মানে একটা অভ্যুত্থান বলি, একটা আন্দোলন বলি, তার ৯ মাস পেরোনোর পর এই দাঁড়ালো পরিস্থিতি। প্রশ্নটা অত্যন্ত জটিল প্রশ্ন। আমার ৬১ বছরের রাজনৈতিক জীবন, আমার বাও ৭৭ পাস করছে, আর ২ মাস পরে আমার ৭৮ হবে। আমি ৬১ বছর যাবৎ রাজনীতি করি এবং সাংঘাতিক সচেতন ভাবে করি, না বুঝে কোনোদিন না। কারণ আমি প্রথম যখন রাজনীতিতে আসি, আমি স্বদেশী আন্দোলনের কালাপানিতে নির্বাসিত একজন নেতার হাত ধরে আমি রাজনীতিতে এসেছিলাম। কালাপানিতে নির্বাসিত স্বদেশী আন্দোলনের সূর্য সেনের সাথে, তার হাত ধরে এসেছিলাম আমার প্রথম জীবনের রাজনীতি। কাজেই তখন থেকেই উনি আমাকে বলতেন, রাজনীতি করবা কিন্তু বুঝে শুনে করবা, চক্ষুষ্মান হয়ে করবা। আমি নিজের চোখে যা দেখেছি গত ৬১ বছরে, আমি আমার কর্ম দিয়ে যা সৃষ্টি করতে পেরেছি, যতটুকু আমার হৃদয় দিয়ে যা উপলব্ধি করেছি, আমার ৬১ বছরের রাজনৈতিক জীবনে পাকিস্তান গেল ৬৪ থেকে ৭১, আর ৭২ থেকে এখন হলো প্রায় ৫৪ বছর। এই পাকিস্তানে এবং বাংলাদেশে এই ধরনের অনিশ্চিত অবস্থা একটা দেশে, যে এখানে কোনো আইন নাই, আদালত নাই, নেতৃত্ব নাই, সিদ্ধান্ত নাই, রাষ্ট্র আছে কি নাই বোঝা যায় না, রাষ্ট্রের নেতা আছে কি না বোঝা যায় না, কোথায় নেতৃত্ব, কোথায় পিলার, কিচ্ছু বোঝা যায় না। কখন কে মরবে, কে বাঁচবে, হয়তো বা মরছে কম, কিন্তু সবসময় মানুষ মনে করে আমি মরলে কোনো বিচার পাবো না, বিনা কারণে আমার লাশটা রাস্তায় পড়ে। মানুষ মনে করছে কোন ধরনের জীবনের নিশ্চয়তা এই দেশে নেই। এটা একটা দেশ হইতে পারে না। আমি মনে করি না পৃথিবীতে এই ধর, এমনকি যে সব দেশে যুদ্ধ চলছে, মনে করেন গাজা উপত্যকা, সেখানেও জীবনের একটা নিশ্চয়তা আছে, পালায় থাকলে জীবনটা বেঁচে যাবে, মরলে পরে অন্তত কবর দেওয়া হবে। অথবা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে দেশ আজকে ৩ বছর যাবৎ চলছে, সেখানেও জীবনের নিশ্চয়তাটা কি, একজন সৈনিকেরও জীবনের নিশ্চয়তা আছে যে মরলে পরে আমার লাশটা নিয়ে হয় পোড়াবে, না হয় মাটিতে। কিন্তু আমার দেশে এই অবস্থা ৯ মাসে এমন হয়েছে যে জীবনের কোনো নিশ্চয়তা নাই। কে কোন দিক দিয়ে মিছিল করতেছে, কে নির্বাচন কমিশনের সামনে মিছিল করতেছে, কে শাহবাগে মিছিল করতেছে, কে সারাদিন ঝড় বৃষ্টির মধ্যে ওই যমুনা ইউনূস সাহেবের বাড়ি ঘরের সামনে থেকে ধরিয়া সারা ঢাকা শহর মিছিল করতেছে। কোথাও হাঁটার জায়গা নাই, চলার জায়গা নাই, গাড়ি চলার তো প্রশ্নই উঠে না। ঝড় বৃষ্টি তুফান, কোনো কিছুর মধ্যেই কোনো কিছুই আটকাচ্ছে না। মানুষ যেন মনে হচ্ছে যে এটা কি দেশ, কেন, কি চাওয়ার আশায়, কি পাওয়ার আশায় আমরা আজকে এই জায়গায় চলে গেলাম। আমরা তো ৫ই আগস্টে মনে করছিলাম শেখ হাসিনা যদি চলে যায়, শেখ হাসিনার চেয়ে ভালো শাসন আসবে, সুন্দর শাসন আসবে, একটা শান্তিপূর্ণ পরিবেশ আসবে, গণতন্ত্রের দিকে আমরা ধীরে ধীরে আগায় যাব। ৮ই আগস্টে যখন ইউনূস সাহেব শপথ নিলেন, আমি নিজেই মনে করেছিলাম অর্থে বৃত্তে আমরা বোধহয় আস্তে আস্তে সচলতার দিকে যাব। কারণ ইউনূস সাহেব এই দেশের প্রধান, এই নামটা শুনলেই বোধহয় মানুষ ডলারের পর ডলার নিয়ে এসে, কোটি কোটি ডলার, লক্ষ কোটি ডলার নিয়ে এসে আমাদের পাশে দাঁড়াবে যে ইউনূস সাহেবকে খুশি করার জন্য। কিন্তু আমি আজকে দেখলাম যত আশা আমি করেছিলাম, সেই আশা তো জিরোতে আর না, এই আশা আমার মাইনাসে চলে গেছে। এখন আমার দেশে কি করছেন? এই যে আপনার সুদীর্ঘ অভিজ্ঞতা,
61 বছর ধরে রাজনীতিতে আছেন, এরকম অভিজ্ঞ রাজনীতিবিদরা তো আছেন বাংলাদেশে। তারা কি ভূমিকা রাখতে পারছেন? আপনি যে দলে আছেন সে দলটি আওয়ামী লীগ যখন কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের পতনের পরের যখন রাজনৈতিক প্রেক্ষাপট, আপনাদেরকে যদি সবচেয়ে বৃহত্তম দল হিসেবে ধরে নেই বা যেটাই যুক্তিসঙ্গত হবে বলা, সেই ক্ষেত্রে বিএনপি বা কি করছে? রাজনীতিবিদরা কি করতে পারছেন? আমি আপনাকে আপনি আরো সুন্দর প্রশ্ন করছেন। বিএনপি সম্পর্কে প্রশ্ন করলে আমি বিব্রত হই। কারণ আমি শুধু চোখ দিয়ে দেখি না, কান দিয়ে শুনি না, আমি আমার অভিজ্ঞতা দিয়া আমি ওই বাঙালির হাজার বছরের ইতিহাসটাকে আমি দেখি। আমার চোখের সামনে সবসময় থাকে বাঙালির সেই হাজার বছরের ইতিহাসে তিতুমির সূর্য সেনেরা, তিতুমির হাজী শরীয়তুল্লাহ। আমার সামনে থাকে সেই ব্রিটিশ আমলের ঊনবিংশ শতাব্দীর আনন্দমোহন বোস, সুরেন্দ্র মোহন ব্যানার্জি, ওয়াইসি ব্যানার্জি। আমার চোখের সামনে থাকে ব্যারিস্টার আব্দুর রসুল। আমার চোখের সামনে থাকে নবাব সলিমুল্লাহ। আমার চোখের সামনে থাকে 1905 সনের 35 বছরের যুবক রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি লিখেছিলেন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। সে আমার সামনে থাকে ক্ষুদিরামের সেই ফাঁসি, যে ফাঁসির পর একটা গান হয়েছিল, ক্ষুদিরামের ইতিহাসের সঙ্গে মিশে আছে, একবার বিদায় দেও না, দেও মা ঘুরে আসি। আমার সামনে, চোখের সামনে বেশি উঠে সূর্য সেনের, প্রীতিলতা ওয়াদ্দাদারদের চিটাগাঙ্গের সেই সশস্ত্র আন্দোলন এবং সংগ্রাম এবং তাদের ফাঁসি। আমার চোখের সামনে বেশি উঠে তারপরে শেরে বাংলা একে ফজলুল হক, একজন মুসলমানের সন্তান, 190 বছর পরে সিরাজউদ্দৌলার পরে প্রথম যুক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসাবে মানুষকে বলেছিলেন, জমিদারের শাসন রাখবো না, শোষণ রাখবো না, তোমাদেরকে আমি বঞ্চনার হাত থেকে মুক্তি দেব, আমি জমিদারি প্রথা বাতিল করব। আমার চোখের সামনে ভেসে উঠে সেই সুভাষ বোস, যিনি বলেছিলেন, ইউ গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। ইউ গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। বাঙালির সেই সুসন্তান, সেই বীর, দেশ থেকে দেশান্তরে যুদ্ধ করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বা মিত্র শক্তির বিরুদ্ধে, যুদ্ধ করে করে শেষ পর্যন্ত জীবন দিয়ে গেছে কোথায় আজ পর্যন্ত জানা গেল না। কিন্তু বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের মাথার শিখরে যিনি বসে আছেন, সেই নেতাজি সুভাষ বসুর কথা আমার মনে পড়ে। পরবর্তী সময়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ত্যাগের কথা। সেই আসামের মুসলিম লীগের প্রেসিডেন্ট থেকে, ওখান থেকে চলে এসে গোয়ালপাড়া থেকে এই পূর্ব পাকিস্তানে 1949 সনের 23শে জুন সেই ইয়ার মোহাম্মদ খানের বাড়িতে রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। আমি একটু থামাই, যে আমি বুঝতে পারছি যে একটা খুব আবেগ প্রবণ সময় যাচ্ছে, কিন্তু এই যে মানে ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা থেকে বেরিয়ে এসে আমরা যদি আজকের দিনটাতে দাঁড়াই, তাহলে একটু যদি সরাসরি আলাপ করি যে এই রাজনৈতিক প্রেক্ষাপট, এই ইতিহাসের ভিতর থেকে যে রাজনীতি বেড়ে উঠলো, সেখানে রাজনীতির জন্য এত জটিল সময় হলো কেন? সরাসরি প্রশ্ন। সরাসরি উত্তরটা আমি দেওয়ার জন্য এতক্ষণ বললাম। আজকে যে ঘটনাটা ঘটছে ওই ঘটনাটা বলার জন্য আমি বলছি সরাসরি। তারপরে মৌলানা ভাসানীর হাত ধরে, সোহরাওয়ার্দীর হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি শিখালেন তুমি কে আমি কে, বাঙালি বাঙালি 6 দফা, যিনি শিখালেন 11 দফার আন্দোলনের মধ্য দিয়ে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা জল, যিনি 70-এর নির্বাচনে শিখালেন বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, সোনার বাংলা স্বাধীন করো। এই মনে পড়ে সেই তাজউদ্দিন, সৈয়দ নজরুল, উসমানী, জিয়াউর রহমান, 11 জন সেক্টর কমান্ডার, তাদের মাধ্যমে একটা দেশ পাইলাম। সেই দেশটা কিন্তু আমি 5ই আগস্টের পরে ভুলতে বসেছিলাম। সবাই বলেছিল আমাকে, তোমার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নাই, সবকিছু ভুলে যাও, আর কোনোদিন মুক্তিযুদ্ধ আসবে না, আর কোনোদিন 71 আসবে না। ছেলেরা বলতে শুরু করলো 71 ভুলে যাও, 71 কিছু না, 47 এবং 2400। কিন্তু আজকে আমি ফজলুর রহমান, আমি সবচেয়ে ভাগ্যবান। জানি না এটা কতক্ষণ থাকবে এই ভাগ্যটা, যে আজকে যে মিটিংটি সেনাবাহিনীর সদর দপ্তরে হলো, হলে যে মিটিংটি হলো, সেখানে সবাই একমত হয়ে বলল 71-এর মুক্তিযুদ্ধই আমাদের গৌরবের ফাউন্ডেশন, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না। এইখানে মনে করি আমি ফজলুর রহমানের অভিজ্ঞতা জয়ী হয়েছে।
আমি সবচেয়ে খুশি যে মুক্তিযুদ্ধ বলার জন্য এখন স্বাধীনতা বিরোধীরা আলবদর রাজাকারের সন্তানেরা বলে ফজলুর রহমানকে হত্যা করব, এবং তাকে হত্যা করার পরে তার জানাজা কেউ পড়তে পারবে না। আপনি ইউটিউব দেখেন, আমার জানাজা নাকি কেউ পড়তে পারবে না। কেন? আমি মুক্তিযুদ্ধের কথা বলি, আমি স্বাধীনতা যুদ্ধের কথা বলি, আমি বলি ধর্মের নামে ব্যবসা চলবে না। ইসলাম মহান ধর্ম, কিন্তু ওই ধর্মের নামে দীর্ঘদিন এই ধর্মের নামে অনেক কাজ হয়েছে যেগুলো সমর্থনযোগ্য নয়। আমি মনে করি ধর্মের নামে আমার মায়ের অধিকার, আমার বোনের অধিকার, নারীর অধিকারকে পদদলিত করা যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে কাফের বলে হত্যা করতে চায়। আজকে আমি খুব খুশি যে অন্তত আমার মৃত্যু হোক, কিন্তু কেউ না কেউ স্বীকার করেছে যে মুক্তিযুদ্ধ এবং তার চেতনাই হলো বাংলাদেশের মূল ভিত্তি, এবং সেই চেতনারই বহিঃপ্রকাশ হলো ৭২-এর সংবিধান, যেখানে পরিষ্কার ভাবে লেখা আছে নারী পুরুষের সমান অধিকার। আমি সেই কারণে আজকে আপনার সাথে কথা বলতে এসে এত আবেগপ্রবণ। এখন আমাকে মেরে ফেলুক সন্ত্রাসীরা, জঙ্গিরা, এখন আমাকে মেরে ফেলুক, কিন্তু আমার জানাজা হবে কি হবে না সেটা জানবে আমার সৃষ্টিকর্তা। কে পড়বে কি পড়বে না, কিন্তু আমি এই কথাটা আপনাকে সাক্ষী রেখে, আপনাদেরকে, দেশের মানুষকে সাক্ষী রেখে বলে যায়, যারা আমার জানাজা পড়তে চায় না বা জানাজা পড়তে বাধা দিচ্ছে, কোন রাজাকার এবং রাজাকারের ছেলে যাতে আমার জানাজাতে যোগদান না করে। আমি ওই কথাটা বললাম। আমি আজকে প্রথম এটা শুরু করলাম। ফজলু ভাই, এখন শেষ পর্যন্ত আসলে সেনাবাহিনী আপনার কাছে মনে হচ্ছে সেনাবাহিনী ভরসার জায়গা, যারা মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার যে প্রচেষ্টা বা শঙ্কা নানা মহল থেকে আগস্ট মাস থেকেই আসলে এসেছে, এবং হয়তো যুক্তিসঙ্গত, বিশেষভাবে যুক্তিসঙ্গত কারণেই এসেছে। এই যে রিসেট বাটনে যারা চাপ দিতে বলেন, সেই রিসেট বাটনে চাপ না দিয়ে আসলে যেই ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে আপনি শুরু করলেন, বাংলাদেশটা সেই ইতিহাসকে মাথায় রেখেই চলবে। এই এই ট্র্যাকে ফিরিয়ে আনতে আসলে তার মানে সেনাবাহিনী কি শেষ ভরসা হয়ে উঠছে বা ভরসার কেন্দ্র হয়ে উঠছে, রাজনীতি আমি নয়? আপনাকে বলি, এই সেনাবাহিনীকে আমার আরো সেলিউট এই কারণে, এবং সেনাবাহিনীর মাধ্যমে আমার সেনাবাহিনী প্রধানকে সেলিউট আজকের কথার জন্য। উনি কিন্তু বলেন নাই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে, উনি কিন্তু একদম সুস্পষ্ট ভাবে বলেছে যে ওই যে আমরা বলেছিলাম প্রথম দিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, আমরা এই মুহূর্তে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। তাহলে সেনাবাহিনী এখানে আসতেছে না নিজেরা ক্ষমতা নেওয়ার জন্য, তারা এই দেশে গণতন্ত্রের একটা পুনরাবির্ভাব করানোর জন্য প্রকৃতপক্ষে যে ইলেকশনটাকে নিয়ে ইউনূস সাহেবরা সকাল বিকাল রাত্র দুপুর জোয়া খেলা খেলছে, অথবা বাটপারের খেলা খেলছে, অথবা মিথ্যাবাদীর খেলা খেলছে। হ্যাঁ, ডিসেম্বর না জানুয়ারি, জানুয়ারি না ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি না জুন, নাকি ওই যে মৌলানা সাহেবরা নামাজ পড়ে হে আল্লাহ, হে আল্লাহ আমাদের নবীর পরে আরেক নবী আইছে। আমি মৌলানা সাহেবদের বলি, সব মৌলানার কথা কিন্তু আমি বলি না। যে মৌলানা 1 বছর আগে বলছে তার নাম হলো ইব্রাহিম, আমি তাকে কথাটা বলার কারণে আমার উপরে ইব্রাহিম বলছে 1 বছর আগে যে ও হইলো সৎকুর, ইউনূস সৎকুর, তার সাথে যে যাবে সে দুজকে যাবে, আর আজকে বলতেছে সে নবীর সমান সমান। সেই কারণে আমি যে কথাটা বলতেছি, যারা বলে অনন্তকাল ইউনূস সাহেব থাকবে, আরো 25 বছর, আল্লাহ 50 বছর বাঁচায় রাখো, মানে এদের কোনো সেন্স কাজ করে না। 85 বছরের মানুষ আরো 50 বছর দেশে থাকবে, সেন্স কাজ করে না বিনা ইলেকশনে। এখন সেনাবাহিনী নির্দিষ্টভাবে আগেও বলছে, এবং তারা তাদের কথা থেকে সরে নাই, বলে নাই যে না আমরা ক্ষমতা নেব 2 বছর পরে ইলেকশন দিব। তারা খুব সুস্পষ্টভাবে বলছে ডিসেম্বরে ইলেকশন দিতে হবে, এবং না দিলে কি করতে হবে সেই কথাটা আবার সেনাবাহিনীর তার যে কলিগ যারা আছে সেনাবাহিনী, নৌবাহিনী, তারা বলছে সেই সিদ্ধান্তের দায়িত্ব আমরা এককভাবে আপনাকে দিলাম, এবং যে সিদ্ধান্ত আপনি নিবেন সেই সিদ্ধান্ত আমরা মানব। আমি সেনাবাহিনীর শাসন চাই না, সেনা শাসন মার্শাল ল আমি চাই না, কিন্তু সেনাবাহিনী আজকের এই প্রেক্ষাপটে ঘরের সমস্ত যুবক ছেলেরা যখন মরে গেছে, মা ভাই বোন যখন কেউ নাই, একটা শিশু যখন আস্তে আস্তে 10 মাস 15 মাস 20 মাস হয়ে তারপর 10 বছর হয়েছে, সে যখন সেই এতিম ছেলে যখন মায়ের দুঃখ বুঝে, সেই ছেলেটি 10 বছরের ছেলে 100 বছরের মতো অভিজ্ঞ হয়ে যায়। সেনাবাহিনী আজকে আমার মনে হয়েছে যে আমার দেশে যখন কেউ নাই, সবাই যখন আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি,
প্রতি মুহূর্তে যখন আমরা মিথ্যা কথা বলি, প্রতি মুহূর্তে যখন আমরা মনে করি ক্ষমতার মসনদ দখল করে আমরা ময়ূর সিংহাসনে বসে আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ ফুলে জোড়া বট গাছ হব, যখন আমরা মনে করি শাহ আব্দুল করিমের সেই গান, আগে কি সুন্দর দিন কাটাইতাম, তার এক পর্যায়ে ছিল মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল বড়লোক হইতাম। আমরা যখন সব বড়লোক হওয়ার পাগল হইছি এবং কম্পিটিশন করিয়া করিয়া আমার মাকে আমি লুট করছি, আমার ভাইকে লুট করছি, আমার সেই গার্মেন্টস এর মেয়েটাকে আমি লুট করছি, যে হাড্ডি সার হয়ে রক্ত শূন্য হয়ে ফজরের নমাজের সময় একটা টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে গার্মেন্টসে যায়, রাত্রে 9টার সময় ফিরে, তার বিদেশি টাকায় যখন আমি খাই আমার মনে থাকে না আমার সেই ছেলেরা যারা 16 জনে এক রুমে সৌদি আরবে ঘুমায়া আমার জন্য টাকা পাঠায়, তাদের টাকা যখন আমরা খাই, আমরা যখন সবচেয়ে স্বার্থপর হয়ে গিয়েছি। অথচ একদিন আমরা যুদ্ধ করেছিলাম, একদিন আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, একদিন আমরা গান গাইতাম তীর হারাই দেওর সাগর পাড়ি দিব রে, একদিন আমরা গান গাইতাম একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একদিন আমরা মায়ের নামে গান গাইতাম পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কুলে তব মা গো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। সেই যুদ্ধ করে দেশটা স্বাধীন করে এখন 54 বছর পরে আইসা আমাদেরকে বলতে হয় আমরা বাঁচবো না মরবো, আমাদের দেশে খাল হবে না বিল হবে নাকি মানবিক করিডোর হবে, আমার দেশের সেই সেন্ট মার্টিনে স্টিমার লাগবে কিনা, আমার দেশের। আমি ওই দিন বলছি ইউনূস সাহেবকে, আপনি অনেক বড়, আপনাকে একটা প্রশ্ন করি, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে বাংলাদেশ আমার মা, আমি বাংলাদেশের সন্তান, আমি আর মাকে সুন্দরভাবে কাপড় পরাইতে পারি না, পুরান কাপড় পরাই, আমি টাঙ্গাইলের শাড়ি পরাই, ভালো ভাত দিতে পারি না, কিন্তু একজন জমিদার যদি আইসা বলে তোর মারে আমার কাছে বিয়া দে, আমি তারে বেনারসি শাড়ি পরায় রাখবো, আমরা দিব কিনা? আমার মাকে আপনি কেন বেনারসি শাড়ি পরাইতে চান জমিদারের ঘরে বিয়া দিয়ে? ইউনূস সাহেব, আমার চট্টগ্রাম বন্দর দিতে গিয়া আপনার মতো জ্ঞানী মানুষ বলেছেন পৃথিবীর যে কেউ এটা ভালো চালাইতে পারবে তাকে আমি বিয়া দিব। নো, আমার দেশ আমি চালাবো, পৃথিবীর যে কেউ তো আরো অনেক বেশি ভালো চালাইতে পারবে, সেই কারণে আমি বিদেশিকে আমার দেশ ওই ইস্ট ইন্ডিয়ার কোম্পানির মতো 1757 সনে রবার্ট ক্লাইভদের হাতে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে আমি দেশ দিয়ে দিব। আমি তো চাই না এই দেশে এখন কালো রবার্ট ক্লাইভরা আসছে, কালো কালো, এরা মার্কিন নাগরিক। আমি চাই আমার দেশ আমার থাকুক, গণতন্ত্র থাকুক, আমার দেশের মানুষের পেটের ভাত পরনের কাপড়ের জন্য আমি স্ট্রাগল করব, দেশে বিদেশে সকালে বিকালে আমি সৎভাবে সত্যভাবে এই দেশে থাকবো। আর নেতা হবে, লিডার হবে লাইট, লিডার ইজ লাইট, যে লিডার লাইট হতে পারবে না, অন্ধকারে পথ দেখাতে পারবে না, তাকে কিকড আউট করতে হবে। পার্টি হবে শক্তি, যে শক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে খাবে, সেই পার্টিকে কিকড আউট করতে হবে এবং সেইটা দেখার জন্য একটা ইলেকশন দিতে হবে। সেই ইলেকশনে কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের যারা নেতৃত্ব দিল, যে এই ছাত্ররা নেতৃত্ব দিল, তরুণেরা নেতৃত্ব দিল, তারা যে রাজনৈতিক দল গঠন করেছে তাদের একটা বড় দাবি, এবং সেই দাবি কবে পূরণ হতে যাচ্ছে সেই তারিখও কিন্তু ঘোষণা করে ফেলেছে সরকার, যে তারা বলেছে 10ই মে 30 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেবে। তার মানে 9ই জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসছে। ছাত্র তরুণদের দাবি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে 72-এর সংবিধান, যাকে তারা মুজিববাদী সংবিধান বলে, সেই সংবিধান বাতিল হতে হবে। এবং এই ছাত্র তরুণেরা এখন আন্দোলন করছে, এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলন করছে, নির্বাচন কমিশন বাতিল করতে হবে। তার মানে এটাও তো একটা প্রক্রিয়া যে এর ফলে নির্বাচন আরো পেছায় কিনা, এবং তারা স্থানীয় নির্বাচন আগে চাইছে জাতীয় নির্বাচনের, তারা গণপরিষদ নির্বাচন চায় জাতীয় সংসদ নির্বাচনের বদলে। জুলাই আগস্ট আন্দোলনে তারা যেহেতু নেতৃত্বে ছিল, তাদের এই দাবিগুলো কি গুরুত্বপূর্ণ নয়? জুলাই আগস্টে কে নেতৃত্বে ছিল? সমন্বয়করা। এর সমন্বয়ক তো 152